দুটো ক্লাস হয়ে গেছে, আজকে থার্ড ক্লাস অন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তো আমরা ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, that is SC inhibitors, angiotensin II receptor blockers, calcium channel blockers, diuretics, ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস ডিসকাস করে ফেলেছি। এরপরে এর পরপরই যে ইম্পর্টেন্ট দুটো গ্রুপ সেটা হলো বিটা ব্লকার্স এন্ড আলফা ব্লকার্স, এই দুটো আমরা ডিসকাস করে ফেলেছি। এখন আছে আদার্স, যেগুলো আসলে কমনলি ইউজ হয় না, অকেশনালি ইউজ হয়, স্পেশাল কন্ডিশনে ইউজ হয়, আদার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তো এর মধ্যে সবার আগে আসে ভেসোডাইলেটরস, দ্যাট ইজ ডাইরেক্ট ভেসোডাইলেটরস। আমরা যে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে যেগুলো বলেছি তার মধ্যে কিন্তু কোনোটা ভেসোডাইলেটর অ্যাকশন আছে, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা ভেসোডাইলেশন করে। এসি ইনহিবিটর, এআরবি এগুলো কিন্তু ভেসোডাইলেশন করে। কিন্তু এখন যে গ্রুপ বলা হচ্ছে এরা হলো ডাইরেক্ট ভেসোডাইলেটর, ওগুলো আদার ইফেক্ট আছে বা অন্যভাবে ভেসোডাইলেটর বিপক্ষ করে। এখন আমরা বলবো ডাইরেক্ট ভেসোডাইলেটরস যারা তাদের সম্পর্কে, যেমন ডায়াজক্সাইড, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এরা ইউজ হয় প্যারেন্টারালি। প্যারেন্টারালি ইউজ মানে তাদের ইউজ আসলে ইন হাইপারটেনসিভ ইমার্জেন্সি, তখন ক্রিটিক্যালি বিপি অনেক বেড়ে যায়, অর্গান থ্রেটেনিং কন্ডিশন, তখন এগুলো ইউজ হয়। এছাড়া মিনোক্সিডিল হাইড্রোলাজিন ওরালি আছে, তবে হাইড্রোলাজিন আসলে ওরালি ইউজ রেয়ার, এটা মূলত এটা ওই হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে প্যারেন্টারালি আইভি রুটে ইউজ হয়। তাহলে ডায়াজক্সাইড, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, মিনোক্সিডিল, হাইড্রোলাজিন, এরা হচ্ছে ভেসোডাইলেটরস। এখন ভেসোডাইলেটরস পটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, তারা খুব পাওয়ারফুল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এই জন্যই ক্রিটিক্যাল কন্ডিশনে যেখানে ইমার্জেন্সি রিডাকশন অফ বিপি প্রয়োজন হয় সেখানে এদেরকে ইউজ করা হয় প্যারেন্টারালি। যেহেতু নামই ভেসোডাইলেটর, তো কাজে দে কজ ভেসোডাইলেশন, আর ভেসোডাইলেশন হওয়া মানে টিপিআর বেড়ে যাওয়া, এবং এদের ইফেক্টটা একদম র্যাপিড ফল অফ ব্লাড প্রেশার। সো মেইনলি ইউজড ইন হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তো অল ভেসোডাইলেটরস এর কমন অ্যাডভার্স ইফেক্ট, ভেসোডাইলেশন হয়ে গেলে যেহেতু র্যাপিডলি বিপি ফল করে, তো এর রেসপন্সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা রেসপন্স করে, এই জন্য ট্যাকিকার্ডিয়া হয়, প্যালপিটেশন হয়, আর র্যাপিড বিপি ফল করার জন্য ইভেন হাইপোটেনশনও হয়ে যেতে পারে। তাহলে ভেসোডাইলেটরস গুলো পোটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, they rapidly causes vasodilation and rapid fall of blood pressure occurs, so they are used mainly in hypertensive emergency. Adverse effects: tachycardia, palpitation, hypotension. So diazoxide একটা vasodilator example, rapid fall of blood pressure করে and effect long lasting. তো মেকানিজম হচ্ছে opening of potassium channel causing prevention of smooth muscle, vascular smooth muscle contraction. তার মানে হলো এই ভেসোডাইলেশন যে হয় এখানে মেকানিজমটা পটাশিয়াম চ্যানেল ওপেনিং করে ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন ইনহিবিট করে বা প্রিভেন্ট করে, এটা ভেসোডাইলেশন করে, র্যাপিড ফল অফ বিপি হয়, usually so used in hypertensive emergency. Commonly তো বলাই হলো যে ভেসোডাইলেটর গুলোর কমন অ্যাডভার্স ইফেক্ট ওই ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, হাইপোটেনশন। এটার অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট হতে পারে ইডিমা, কারণ হলো এটা স্ট্রাকচারালি থায়াজাইড রিলেটেড, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করতে পারে। এরপরে সোডিয়াম নাইট্রোক্লোরাইড, ইট ইজ অলসো পাওয়ারফুল ভেসোডাইলেটর, তবে এটার ক্ষেত্রে একটু এক্সট্রা কথা বলা হচ্ছে, ইট ডাইলেটস বোথ আর্টারিজ এন্ড ভেইনস। Sodium nitroprusside also powerful vasodilator, dilate both arteries and veins, used in hypertensive emergency, hypertensive crisis. Mechanism of action of sodium nitroprusside.
সোডিয়াম নাইট্রোক্লোরাইডের মধ্যে নাইট্রিক অক্সাইড থাকে। তো সোডিয়াম নাইট্রোক্লোরাইড প্যারেন্টারালি অ্যাডমিনিস্ট্রেশন করার পরে এখান থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এই নাইট্রিক অক্সাইড গুয়ানাইল সাইক্লেসকে অ্যাক্টিভেশন করে। তো গুয়ানাইল সাইক্লেস তারপরে সাইক্লিক জিএমপি ফরমেশন করে। এটা সাইক্লিক জিএমপির কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে। আর সাইক্লিক জিএমপির ভাস্কুলার স্মুথ মাসেলের উপর ইফেক্ট হচ্ছে রিল্যাক্সেশন। সো ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে, ডাইলেশন অফ বোথ আর্টারিজ এন্ড ভেইন। এই জন্য বোথ প্রিলোড এন্ড আফটার লোড কমবে, বিপি কমবে। তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম হচ্ছে রিলিজ অফ নাইট্রিক অক্সাইড, অ্যাক্টিভেশন অফ গুয়ানাইল সাইক্লেস, ইনক্রিজ সাইক্লিক এমপি, smooth muscle vascular smooth muscle relaxation, vasodilation, fall of BP, reduction of BP. এটা আবার বোথ প্রিলোড আফটার লোড কমাচ্ছে, যেহেতু আর্টারি এন্ড ভেইন দুটোকেই ডাইলেট করতেছে, এই জন্য প্রিলোড আফটার লোড দুটোই কমতেছে। তো প্রিলোড কমলে স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট কমবে, আর আফটার লোড কমলে মানে টিপিআর কমা, আফটার লোড কমলে কার্ডিয়াক ওয়ার্ক লোড কমে যাবে। টিপিআর কমার কারণে দুই দিক দিয়ে কার্ডিয়াক আউটপুটও কমবে, এদিকে টিপিআরও কমবে, এই জন্য বিপি কমে যাবে। এখানে মেকানিজমটা ডায়াগ্রামটিক্যালি দেখানো হচ্ছে। এই সোডিয়াম নাইট্রোক্লোরাইড থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হলো, এরপরে নাইট্রিক অক্সাইড গুয়ানাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করলো। গুয়ানাইল সাইক্লেস গুয়ানোসিন ট্রাইফসফেট এটাকে ব্রেকডাউন করে সাইক্লিক এএমপি ফরমেশন করতেছে। আর এই সাইক্লিক এএমপির ইফেক্ট হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন followed by vasodilation, so there is reduction of BP. সোডিয়াম নাইট্রোক্লোরাইড আসলে একটা কমপ্লেক্স, it is a complex of iron cyanide group and a nitroso moiety. Iron cyanide group and nitroso moiety, এটা অত বেশি মনে রাখার দরকার নাই। যেখানে বিশেষ করে এটার এই সায়ানাইড গ্রুপটা এর মধ্যে যা আছে এটা মনে রাখতে হবে। সোডিয়াম নাইট্রোক্লোরাইড ইজ এ কমপ্লেক্স অফ আয়রন সায়ানাইড গ্রুপ এন্ড নাইট্রোসো মোইটি। কারণ সায়ানাইড টক্সিসিটি হতে পারে এই সোডিয়াম নাইট্রোক্লোরাইড ওভারডোজ হয়ে গেলে বা ডোজ বেশি হয়ে গেলে। ফার্মাকোকাইনেটিক্স অফ সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এটা অ্যাডমিনিস্ট্রেশনের পরে, এটা তো প্যারেন্টারালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, সার্কুলেশনে যাওয়ার পরে র্যাপিডলি আপটেকেন বাই আরবিসি। আরবিসিতে মেটাবোলাইট হয়ে সায়ানাইড যেটা আছে এটা লিবারেশন হয়। Cyanide then metabolized to thiocyanate ion by hepatic mitochondrial enzyme. A cyanide চাইতে thiocyanate less toxic and it is eliminated slowly through kidney. তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে এটা প্যারেন্টারালি অ্যাডমিনিস্ট্রেশনের পরে সার্কুলেশন থেকে র্যাপিডলি আরবিসিতে ঢুকে যায়, আরবিসিতে গিয়ে এটা মেটাবোলাইজড হয়ে সায়ানাইড গ্রুপটা বের হয়ে আসে। এই সায়ানাইড আবার ফার্দার মেটাবলিজম হয় হেপাটিক মাইটোকন্ড্রিয়াল এনজাইম দ্বারা, থায়োসায়ানেট আয়ন ফরমেশন হয়, যেটা এক্সক্রিটেবল, লেস টক্সিক এন্ড এক্সক্রিটেবল থ্রু কিডনি, স্লোলি কিডনি দিয়ে এটা এক্সক্রিট হয়ে যায়। অ্যাডভার্স ইফেক্ট আদার ভ্যাসোডাইলেটরের মতোই ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, হাইপোটেনশন কমন, যে কোনো ভ্যাসোডাইলেটরের কমন অ্যাডভার্স ইফেক্ট ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, হাইপোটেনশন। এটা যেহেতু আবার আরবিসিতে ঢোকে এই জন্য এখানে মিথ হিমোগ্লোবিন ফরমেশন হয়ে মিথ হিমোগ্লোবিনেমিয়া হতে পারে, মিথ হিমোগ্লোবিনেমিয়া হতে পারে। এটা হলো এটার জন্য স্পেসিফিক। আর যদি সায়ানাইড গ্রুপের কনসেন্ট্রেশন ব্লাডে বেশি হয়ে যায়, সায়ানাইড টক্সিসিটি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস, ভমিটিং, হাইপারভেন্টিলেশন, অ্যারিথমিয়া। তাহলে সায়ানাইড টক্সিসিটিতে কি হতে পারে? মেটাবলিক অ্যাসিডোসিস, সোয়েটিং, হাইপারভেন্টিলেশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া। আর থায়োসায়ানেট আয়ন টক্সিসিটি, যদি ওটা লেস টক্সিক তো অনেক বেশি অ্যাকুমুলেশন হলে ওটার কারণে টক্সিসিটি হতে পারে। উইকনেস, ডিসওরিয়েন্টেশন, মাসল স্পাজম এন্ড কনভালশন। তার মানে থায়োসায়ানেট টক্সিসিটিতে দেখা যাচ্ছে মূলত নিউরোমাসকুলার উইকনেস, ডিসওরিয়েন্টেশন, মাসল স্পাজম এন্ড কনভালশন। এখন হাউ টু ট্রিট সায়ানাইড টক্সিসিটি।
যদি সায়ানাইড টক্সিসিটি হয় তাহলে সোডিয়াম থায়োসালফেট দিতে হবে। ইট ফ্যাসিলিটেটস সায়ানাইড মেটাবলিজম। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন করা হতে পারে এইভাবে, হোয়াট আর দ্য অ্যান্টিডোটস অফ সায়ানাইড। সেক্ষেত্রে বলতে হবে একটা হলো সোডিয়াম থায়োসালফেট, another one is hydroxycobalamin. Sodium thiosulfate and hydroxycobalamin. Sodium thiosulfate and hydroxycobalamin, these two agents are antidotes of cyanide. So sodium thiosulfate dile she cyanide metabolism ke enhance kore, facilitates kore. Hydroxycobalamin dile hydroxycobalamin combines with the cyanide group to form non-toxic cyanocobalamin. Cyanide plus hydroxycobalamin মিলে হয় নন টক্সিক সায়ানোকোবালামিন। এইভাবে তাহলে সায়ানাইড টক্সিসিটির ট্রিটমেন্ট হয়ে গেল। হাইড্রোলাজিন, it dilates arterioles, not veins, used in moderate to severe hypertension and parenterally used in hypertensive emergency, and it is also used in pregnancy with hypertension, pregnancy with hypertensive emergency arki, that is eclampsia, preeclampsia, eclampsia, eclampsia জানো তোমরা? eclampsia, eclampsia কি বলো দেখে? খিচুনি স্যার, কনভালশন টাইপ খিচুনি। প্রেগন্যান্সি ইনডুসড হাইপারটেনশন হলেই তো তাকে eclampsia বলা যাবে না। প্রেগন্যান্সি ইনডুসড হাইপারটেনশন এটা জেস্টেশনাল হাইপারটেনশন। eclampsia কখন? কোন প্রেগন্যান্ট লেডির যদি লেট প্রেগন্যান্সি বলা হয় 20 উইকস এর পরে, তাদের কয়েকটা ফিচার যদি ডেভেলপ করে, কি কি? একটা হচ্ছে হাইপারটেনশন, another one is proteinuria, another one is edema. এডিমাটা প্লাস মাইনাস থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু হাইপারটেনশন প্লাস প্রোটিনিউরিয়া প্লাস এডিমা, এই তিনটে একসঙ্গে বলা হয় প্রিএক্লাম্পসিয়া। আর এর সঙ্গে যদি কনভালশন যোগ হয়ে যায়, কনভালশন অর ফিট অর আনকনশাসনেস, তখন হয়ে যাবে এক্লাম্পসিয়া। তো এক্লাম্পসিয়া কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ, এক্লাম্পসিয়ার পেশেন্ট একেবারে অনেক সময় স্ট্রোক করে ফেলে, স্ট্রোক হয়ে যায়। ট্রিটমেন্ট যদি এমার্জেন্সি বেসিসে না দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। তো এটাও একটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি, এক্লাম্পসিয়া। হাইপারটেনশন আছে, প্রোটিনিউরিয়া আছে, এডিমা আছে, প্লাস কনভালশন অর ফিট অর আনকনশাসনেস। এক্ষেত্রেও প্যারেন্টারালি এখানে বিপি রিডাকশন করতে হয় র্যাপিডলি বাই প্যারেন্টারাল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এখানে ইউজুয়ালি হাইড্রোলাজিন ইউজ হয়, এছাড়া ল্যাবেটালল ইউজ হয় এই সময়, অনেক সময়। ঠিক আছে, তাহলে এখানে আমরা হাইড্রোলাজিন বলতেছি, ইটস আর্টারিওলার ডাইলেটর, নট ভেনোডাইলেটর। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হয়ে এক্লাম্পসিয়া হয়ে গেলে তখন এটা প্যারেন্টারালি ইউজ করা হয়। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কমন ভ্যাসোডাইলেটরের যে অ্যাডভার্স ইফেক্ট, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, হাইপোটেনশন। আর হাইড্রোলাজিনের জন্য স্পেসিফিক এসিলি লাইক সিনড্রোম, স্পেশালি those individuals are slow acetylator. যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে এসএলই লাইক সিনড্রোম হতে পারে। এসএলই তে কি হয় স্যার? মেলার ফ্ল্যাশ, স্যার ওই যে মেলার ফ্ল্যাশ হবে, চিকবোন লাভ হয়ে যায়। না না, এসএলই এর এটা বলো, ইলাবোরেশন বলো আগে। সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস। ভেরি গুড, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস। হ্যাঁ, এটাতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কিন্তু, হ্যাঁ, এগুলো ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করতে হয়। স্কিন র্যাশ কমন, ফটোসেনসিটিভিটি, আর্থ্রালজিয়া, তারপরে হেমাটোলজিক্যাল কিছু ফিচার আছে, এগুলো দিয়ে ডায়াগনোসিস করতে হয়। ঠিক আছে, তো হাইড্রোলাজিন দিয়ে তাহলে এসিলি লাইক সিনড্রোম হতে পারে, স্পেশালি ইন স্লো অ্যাসিটাইলেটর। এটার অ্যাকচুয়াল মেকানিজম নট ক্লিয়ার, নট নন। যেটা মনে করা হয় যে ইট ইন্টারফেয়ারস উইথ অ্যাকশন অফ সেকেন্ড মেসেঞ্জার IP3 আইনোসিটল ট্রিসফসফেট, এটার অ্যাকশন কে ইন্টারফেয়ার করে, যার ফলে ক্যালসিয়াম রিলিজকে লিমিট করে। ক্যালসিয়াম রিলিজ না হলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম অফ স্মুথ মাসেল, এখানে ক্যালসিয়াম রিলিজ ঠিক মতো না হলে তাহলে ওই স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে না, তাহলে স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে, ভ্যাসোডাইলেশন হবে, টিপিআর কমে যাবে, বিপি কমে যাবে।
ঠিক আছে, তাহলে হাইড্রোলাইজেনের মেকানিজম হচ্ছে নট ক্লিয়ারলি নোন, বাট যেটা মনে করা হয় ইট ইন্টারফেয়ারস উইথ অ্যাকশন অফ IP3 আইনোসিডাল ট্রিসফসফেট। IP3 ক্যালসিয়াম রিলিজের সঙ্গে লিঙ্কড, তো IP3 ইন্টারফেয়ার হয়ে গেলে ক্যালসিয়াম রিলিজও ইন্টারফেয়ার হবে, তাহলে ক্যালসিয়াম from subcutaneous reticulum of smooth muscle এখানে রিলিজ ঠিক মতো না হলে ক্যালসিয়াম লিমিটেশনের কারণে স্মুথ মাসেল কন্ট্রাকশন যেটা এই মেকানিজমও ইম্পেয়ার হয়ে যাবে। তো স্মুথ মাসেল কন্ট্রাকশন না হলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলো, ভ্যাসোডাইলেশন হলো, টিপিআর কমলো, বিপি কমলো, এই হচ্ছে মেকানিজম। Minoxidil is a potassium channel agonist. It contains chemical structure of nitric oxide. এটার মেকানিজম ভ্যাসোডাইলেশন বাই গুয়ানাইল সাইক্লেজ অ্যাক্টিভেশন। গুয়ানাইল সাইক্লেজ অ্যাক্টিভেশন হলে সাইক্লিক জিএমপি ফর্মেশন হয়। সাইক্লিক জিএমপি যেটা করে সেটা হলো স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে, এরপরে ভ্যাসোডাইলেশন হয়, টিপিআর কমে যায়, বিপি কমে যায়। মিনোক্সিডিলের এই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। মিনোক্সিডিলের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন, ওয়েট গেইন, sudden withdrawal can cause hypertensive crisis. আসলে প্যারেন্টারাল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ যেগুলো, এই যে ভ্যাসোডাইলেটর যেগুলো ডাইরেক্টলি, এগুলো কিন্তু আসলে ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়, ইউজ করা হয় না। অনলি ইমার্জেন্সি কন্ডিশনে, আর্জেন্ট কন্ডিশনে এটা ইউজ করা হয়, যেখানে র্যাপিড বিপি ফল করার প্রয়োজন, পেশেন্টের না হলে অর্গান থ্রেটেনিং রিস্ক থাকে, তো সেই ক্ষেত্রে এই ভ্যাসোডাইলেটর গুলো ইউজ করা হয়। তো এগুলো আবার সাডেনলি উইথড্র করলে সাডেনলি বিপি বেড়ে যেতে, এটা এগুলো ইউজ করার পরে বিপি সাডেনলি র্যাপিডলি ফল করে যায়, আবার সাডেনলি যদি স্টপ করা হয় তাহলে আবার বিপি র্যাপিডলি রেইজ করে হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে, এটা খেয়াল রাখতে হয়। Another important adverse effect of minoxidil, that is hypertrichosis. Do you know what is hypertrichosis? Hypertrichosis জানার কথা না হয়তো বা, হ্যাঁ চুল পড়ে যাওয়া স্যার। হ্যাঁ, চুল পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়ার নাম কি? বাল্ডনেস স্যার। বাল্ডনেস এর উল্টাটাই হচ্ছে হাইপারট্রাইকোসিস। এটাতে সারা শরীরে, মাথা থেকে শুরু করে সারা শরীরে চুল বেশি বেশি গজাবে, দিস ইজ হাইপারট্রাইকোসিস। তো মিনোক্সিডিলের আমরা যে চ্যাপ্টার ডিসকাশন করতেছি এর বাইরে একটা ইউজ আছে, সেটা হলো এই বাল্ডনেসে মানে মিনোক্সিডিল ইউজ করা হয়। এটার মোটামুটি একটু লং টাইম ইউজ করলে অনেকের যাদের বাল্ডনেস আছে চুল গজায়। তবে সমস্যা হলো এটা ইউজ করা স্টপ করে দিলেই আবার চুল পড়ে যায়। তো তাহলে বাল্ডনেসের ট্রিটমেন্টে এই জন্য এটা অনেক সময় ইউজ হয় মিনোক্সিডিল। হাইপারট্রাইকোসিস মানে হলো এক্সেসিভ গ্রোথ অফ বডি হেয়ার। এখানে যেটা ছবিটা দেখানো হচ্ছে এটা আসলে দেখা যাচ্ছে যে ভার্টেক্সে চুল পড়ে গেছে, তাই না? তার মানে এটা বাল্ডনেসের ছবি, এটা ট্রিটমেন্টে ইউজ হয় হাইপারট্রাইকোসিস। এই যে যেটা বললাম, মিনোক্সিডিল ক্যান বি ইউজড ফর বাল্ডনেস। এটা একটা ব্র্যান্ডের, একটা কোম্পানির রিগেইন সলিউশন নামে পাওয়া যায়। আর এই বাল্ডনেসের ট্রিটমেন্টে another group of drug that is used, whose name is finasteride. finasteride আর কোথায় ইউজ করা দেখছো তোমরা? স্যার বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, BPH এ, ঠিক আছে, BPH এ ওখানেও মনে করা হয় যে টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম, ডাইহাইড্রোটেস্টোস্টেরন ওভার অ্যাক্টিভিটির জন্য BPH হয়, প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়। এই বাল্ডনেসের ক্ষেত্রেও মনে করা হয়, বাল্ডনেস যেটা এই যে হেয়ার চুল পড়ে যাওয়া, এটার ক্ষেত্রে মনে করা হয় ইট ইজ অ্যান্ড্রোজেনিক ইফেক্ট। তো সেই জন্য অ্যান্ড্রোজেনিক বাল্ডনেস আর কি। তো এই জন্য এক্ষেত্রে এটা, তবে ডোজের কম বেশি আছে। ওই ক্ষেত্রে ফিনাস্টেরাইডের ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম, আর এই ফর ট্রিটমেন্ট অফ বাল্ডনেস যে ফিনাস্টেরাইড ইউজ হয় এটা হচ্ছে 1 মিলিগ্রাম। তো ঠিক আছে, তাহলে আমরা ভ্যাসোডাইলেটর বলতে বলতে এটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ডিসকাস করতে করতে একটা ভ্যাসোডাইলেটর মিনোক্সিডিল, এটার ইউজ আমরা পেলাম, ইট ইজ ইউজড ফর বাল্ডনেস অলসো, মিনোক্সিডিল।
as solution. এটা মাথায় দিতে হয় তেলের মতো। আর another group of drug that is also used for treatment of baldness in men. এটা কিন্তু only male patient. Female it is not recommended. তো সেটা হচ্ছে finasteride. That is 5-alpha reductase inhibitor. 5-alpha reductase inhibitor. এবারে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ভ্যাসোডাইলেটর যেগুলো বললাম আসলে এগুলো মোটামুটি নামটা একটু মনে রাখলেই হবে, কিন্তু এবারে যেটা বলতেছি সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, এর মধ্যে মিথাইল ডোপা, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে কারণ এটার স্পেশালিটি আছে। সেটা অবশ্য আগেও তোমাদের আমি একটু বলেছি, মনে আছে কি বলছিলাম মিথাইল ডোপা সম্পর্কে? স্যার ওই যে হাইপারটেনশনে বটেই, এটা তো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, আমরা তো সেটাই ডিসকাস করতেছি। কিন্তু এটার স্পেশালিটি কি, স্পেশাল ইউজ ইন স্পেশাল সার্কামস্টেন্সেস কি সেটা? স্যার যে পার্কিনসন ডিজিজ। পার্কিনসনিজম হবে কেন? পার্কিনসনিজমে তো হলো লেভোডোপা, লিভোডোপা জি স্যার, নট মিথাইল ডোপা। মিথাইল ডোপা ওই যে প্রেগন্যান্সিতে আলফা মিথাইল ডোপা ইউজ করা হয়, প্রেগন্যান্সিতে হাইপারটেনশনে। মিথাইল ডোপা or alpha methyl dopa is প্রেগন্যান্সি হাইপারটেনশন safe drug to use in pregnancy with hypertension. Pregnancy তে hypertension হলে সেফ ড্রাগ হিসেবে মিথাইল ডোপা ইউজ করা হয়। যদি এখন আরো সেফ ড্রাগ আসাতে এটার ইউজ কমে যাচ্ছে, তবে অনেক দিন থেকে for a long period of time মিথাইল ডোপা is used as safe drug, safe antihypertensive drug in pregnancy. Okay, methyl dopa mechanism of action ki? Methyl dopa stimulates central alpha 2 adrenoceptor. আমরা ওই alpha 2 agonistic example হিসেবে কিন্তু মিথাইল ডোপা দেখিয়েছিলাম। তো স্টিমুলেট সেন্ট্রাল মানে ভ্যাসোমোটর সেন্টারে alpha 2 adrenoceptor এটাকে স্টিমুলেট করে, আর এই সেন্ট্রাল alpha 2 adrenoceptor স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে decrease sympathetic discharge from vasomotor center. Alpha 2 adrenoceptor in present centrally vasomotor center, so এটা স্টিমুলেশন হয়ে গেলে sympathetic discharge from vasomotor center এটা কমে যায়, আর sympathetic discharge কমে গেলে তো বিপি কমে যাবে। তো এটার অ্যাডভান্টেজ হলো it is safe in pregnancy, so can be used in gestational hypertension or pregnancy with hypertension. The route of administration of methyl dopa is oral, oral use. But it has some adverse effects. J-tract disturbance, postural hypotension, tachycardia, sedation, depression, and hepatic impairment, abnormal liver function. J-tract disturbance, sedation, depression, tachycardia, postural hypotension, hepatic impairment, abnormal liver function test. তো এর মধ্যে অ্যাডভার্স ইফেক্ট গুলোর মধ্যে ডেঞ্জারাস হচ্ছে ডিপ্রেশন এন্ড হেপাটিক ইম্পেয়ারমেন্ট। এই জন্যই এই দুই কন্ডিশনে এটা কন্ট্রাইন্ডিকেটেড। যাদের অলরেডি ডিপ্রেশন আছে, যাদের অলরেডি অ্যাক্টিভ লিভার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে মিথাইল ডোপা কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে মিথাইল ডোপা প্রেসক্রাইব করতে হলে এটাও আবার দেখতে হবে যে তার ডিপ্রেশন আছে কিনা, তার হেপাটিক প্রবলেম আছে কিনা, অ্যাক্টিভ লিভার ডিজিজ আর অ্যাকিউট লিভার ডিজিজ আছে কিনা। তো যদি ডিপ্রেশন থাকে তাহলে কন্ট্রাইন্ডিকেটেড, যদি লিভার ডিজিজ থাকে অ্যাকিউট লিভার ডিজিজ তাহলে মিথাইল ডোপা কন্ট্রাইন্ডিকেটেড। ক্লোনিডিন এটাও অনেকটা মিথাইল ডোপার মতোই অ্যাকশন। It also stimulates central alpha 2 adrenoceptor, decrease sympathetic discharge from vasomotor center, decrease BP. The same mechanism of action, দুটোই centrally acting. তাহলে stimulate central alpha 2 receptor, decrease sympathetic discharge from vasomotor center, decrease BP. তো মিথাইল ডোপার আমরা ইউজ তো পাইলাম যে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, gestational hypertension. Clonidine
ক্লোনিডিনের ইউজে আসে এবার। যদিও ফার্স্টে হাইপারটেনশন বলা আছে, কিন্তু নাউএডেজ ইট ইজ ইউজড লেস। হাইপারটেনশনের ট্রিটমেন্ট হিসেবে ক্লোনিডিন খুব একটা ইউজ হয় না, তবে এটা এই পারপাসে এটা আবার বেশ ইউজ হয়, দ্যাট ইজ হট ফ্লাশ, পোস্ট মেনোপজাল সিমটম। এর মধ্যে মেনোপজাল, পোস্ট মেনোপজাল, হট ফ্লাশ। যখন ফিমেলদের মেনোপজ হয়ে যায় বা হওয়ার কাছাকাছি, এই টাইমে ফিমেলদের কিছু সিমটম হয়, যেমন টেকিকার্ডিয়া, প্যালপিটেশন, সোয়েটিং, ফিলিং হট, তারা গরম অনুভব করে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে, বার্নিং সেন্সেশন, ইভেন ইউরেথ্রাল বার্নিং, ভ্যাজাইনাল বার্নিং, urethral discharge, vaginal discharge, insomnia, irritability, restlessness, emotional liability, এগুলো প্রবলেম হয়। এগুলোতে বলে পোস্ট মেনোপজাল সিনড্রোম। এর মধ্যে হট ফ্লাশটা খুবই সিগনিফিকেন্ট। তো এর ট্রিটমেন্টে ক্লোনিডিন ইফেক্টিভ, তাহলে এটা ইম্পর্টেন্ট ইউজ। ঠিক আছে, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। তো ক্লোনিডিন ইউজ বললে কিন্তু এটা মনে রাখতে হবে অন্তত, হট ফ্লাশ, পোস্ট মেনোপজাল syndrome. Adverse effect of clonidine: hypotension, drowsiness, dizziness, constipation, dry mouth. Hypotension, drowsiness, dizziness, constipation, dry mouth. এই ড্রাই মাউথের প্রবলেম রিলিভ করা যেতে পারে পেশেন্টের। তাকে বেশি করে পানি খাইতে বলতে হবে, চুইংগাম, ক্যান্ডি এগুলো সাক করলে তার ড্রাই মাউথের প্রবলেম কিছুটা রিলিভ হতে পারে। আচ্ছা, আমরা মোটামুটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস ডিসকাস করে ফেললাম। এবারে আমরা একটু প্র্যাকটিক্যাল পয়েন্টে আসি। ব্লাড প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমরা কখন ইউজ করব? বলো দেখি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস কখন আমরা ইউজ করব? তোমাদের কতটুকু আইডিয়া আছে? স্যার, যদি সাস্টেইনড এলিভেশন অফ ব্লাড প্রেশার অ্যাবাভ 140/90, সাস্টেইন এলিভেশন অফ বিপি, তাই না? অ্যাবাভ না, 140 ইকুয়াল টু অর মোর দেন 140/90। কারণ মনে করা হয় যে যদি বিপি 140 এর নিচে থাকে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক 90 এর নিচে থাকে, এই পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এটা হলো হাইয়েস্ট রেঞ্জ। 140 এর নিচে থাকতে হবে, আর এদিকে ডায়াস্টোলিক 90 এর নিচে থাকতে হবে। যখনই 140/90 হয়ে গেল অর অ্যাবাভ, তখন এটা হাইপারটেনশনের রেঞ্জে চলে গেল। তো এই জন্য আমাদের একটু ডিমার্কেশনটা জানতে হবে। আমরা একটু দেখাই ক্লাসিফিকেশন অফ ব্লাড প্রেশার, মানে নর্মাল ব্লাড প্রেশার কতটুকু পর্যন্ত নর্মাল, এর মধ্যে আবার একটু ডিমার্কেশন আছে। যেমন যদি লেস দেন 120, লেস দেন 80 হয়, সিস্টোলিক লেস দেন 120, ডায়াস্টোলিক লেস দেন 80, এটাকে আমরা বলতেছি অপটিমাল। এটা হলো সবচেয়ে ভালো এরকম থাকাটা। তো লেস দেন 130, লেস দেন 85, এটাকেও আমরা বলবো নর্মাল। 130 to 139 সিস্টোলিক, বাই ডায়াস্টোলিক 85 to 89, এটাকেও আমরা হাইপারটেনশন বলতে পারবো না, কারণ ওই যেটা 140 এর নিচে আছে, এটা 90 এর নিচে আছে। তবে এটা হলো হাই নর্মাল। নর্মালের মধ্যে একেবারে সর্বোচ্চ, যে এটা একদম বর্ডার লাইনে, এটা ক্রস করে গেলে হাইপারটেনশন এর রেঞ্জে চলে যাবে। তাহলে এই হচ্ছে অপটিমাল, নর্মাল এন্ড হাই নর্মালের একটা ক্লাসিফিকেশন ব্লাড প্রেশার। তো এখন এটা ক্রস করে গেলে 140 আর এদিকে 90 হয়ে গেলেই, হ্যাঁ বলো স্যার। এই যে 120 আর হচ্ছে 80, এটা কি স্যার বডি ওয়েটের সাথে স্যার কোনো সম্পর্ক আছে? যে স্যার বডি ওয়েট 60 এর উপরে চলে গেলে বডি ওয়েট সাধারণত বলা হয় না বিপির ক্ষেত্রে। স্যার এই ক্ষেত্রে যে একটা কথা আছে, পার কেজি বডি ওয়েটের জন্য 0.5 মিলিমিটার মার্কারি স্যার বাইরে যায় স্যার। এটা তোমরা দেখে নিও, কিন্তু আমি যেটা দেখছি, তো এটা কিন্তু আমরা 120/80 কিন্তু বলতেছি না, লেস দেন 180 আর লেস দেন 120, তার মানে নিচের দিকে কারো 100ও থাকতে পারে সিস্টোলিক, এদিকে কারো 65, 70, 60ও থাকতে পারে, সেটাও বলা হচ্ছে নর্মালের মধ্যেই। এর কম হলে এটা নর্মালের মধ্যেই। ঠিক আছে? আচ্ছা,
এবারে হলো যে আমরা বললাম যে 139 আর এদিকে হলো 89, এটা হলো বর্ডার, এটা ক্রস করে গেলেই হয়ে যাবে হাইপারটেনশন। তো এই হাইপারটেনশনকে আবার বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়, এক বইতে ক্লাসিফিকেশন এরকম আছে: মাইল্ড, মডারেট, সিভিয়ার, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, সিস্টোলিক 140 to 159, বাই ডায়াস্টোলিক 90 to 99, এটা হচ্ছে গ্রেড 1, 160 to 179 সিস্টোলিক, 100 to 109 ডায়াস্টোলিক, এটা হচ্ছে গ্রেড 2, 180 or more by 110 or more, এটা হচ্ছে গ্রেড 3। তবে এখন লেটেস্ট ক্লাসিফিকেশনে কিন্তু এই তিনটা গ্রেড উঠাই দিয়ে স্টেজিং করা হয়েছে, স্টেজ 1 এন্ড স্টেজ 2। সেখানে এই যে গ্রেড 1টা স্টেজ 1 বানানো হয়েছে, আর গ্রেড 2 আর গ্রেড 3 মিলে স্টেজ 2 বানানো হয়েছে। তাহলে ওই স্টেজিং এর ক্লাসিফিকেশনে তাহলে স্টেজ 1 হবে যেটা 140 to 159 আর 90 to 99, আর স্টেজ 2 হবে 160 to 160 and above, and diastolic 100 and above। এখন কিন্তু আবার এরকম একটা ক্লাসিফিকেশন আসছে, স্টেজিং আসছে, সেখানে শুধু স্টেজ 1 আর স্টেজ 2, 1 হবে গ্রেড 1 হবে স্টেজ 1, আর গ্রেড 2 আর গ্রেড 3 মার্জ হয়ে যাবে স্টেজ 2। তো এটার কারণ আসলে এটাই যে আসলে গ্রেড 2 হোক আর গ্রেড 3 হোক, এই দুইটারই সিকুইলি যদি আনট্রিটেড থাকে, এই গ্রেড 2 আনট্রিটেড থাকলেও কমপ্লিকেশন ডেভেলপ করে, আর গ্রেড 3 আনট্রিটেড থাকলেও কমপ্লিকেশন ডেভেলপ করে। কাজে এই দুটাকে আলাদাভাবে ডিমার্কেট করার কোনো বেনিফিট নাই, সেই জন্য এই দুটাকে মার্জ করে এখন স্টেজ 3 বানানো হয়েছে। তার মানে হলো যে কমপ্লিকেশন গুলো হাইপারটেনশন ডেভেলপ করার রিস্ক সেটা এই রেঞ্জে থাকলেও যেমন, এই রেঞ্জে থাকলেও তেমন। কাজে এই রেঞ্জ থেকে স্টেজ 2 এবং এটার সাথে এটাকে মার্জ করে দেওয়া হয়েছে। এখন তোমাদেরকে কোশ্চেন করি একটা, বলো দেখি, সাস্টেইন এলিভেশন অফ বিপি above normal range for the age and sex of individual, কোন ব্যক্তির বয়স এবং সেক্স হিসেবে তো যদি নরমালের চাই, তার যেটা নরমাল থাকার কথা এর চাইতে যদি বেশি হয় সেটাকে আমরা হাইপারটেনশন বলি। এখন হাইপারটেনশন মানে তো বিপি বেড়ে গেছে, তো বিপি বেড়ে অনেক পেশেন্ট আমরা পাই প্র্যাকটিক্যালি চেম্বারে বা হাসপাতালে ওয়ার্ডে, যে অনেক পেশেন্ট অনেক সময় আসছে অন্য প্রবলেম নিয়ে, তো আমরা রুটিন বিপি রেকর্ড করতে গিয়ে তার দেখা যায় বিপি বেশি, তো সে এই রিলেটেড কোনো কমপ্লেইনও করে নাই, হয়তো আসছে সে অ্যাবডোমিনাল পেইন নিয়ে। তাহলে আমাদের এই বিপি রিডাকশন করা এটা আমাদের জন্য কেন দরকার আছে? পেশেন্ট যদি বলে কই আমার তো প্রেসার বেশি, এটা আমি জানিও না বা আমি বুঝিও নাই, আমাকে প্রেসার ওষুধ দিলেন, আমি কেন খাবো? তোমাদের কি মনে হয় বলো? দরকার আছে স্যার, অবশ্যই। কি দরকার বলো? স্যার হাইপারটেনশন থাকলে তো স্যার আস্তে আস্তে তার স্যার হার্ট ডিজিজ গুলো স্যার ডেভেলপ করবে, আরো স্যার অনেক ডিজিজ আছে যেগুলো স্যার যে কোনো ডিজিজের শুরু তো স্যার হাইপারটেনশন থেকে হয় স্যার। যে কোনো অনেক ডিজিজ হবে এটা আবার কেমন কথা? স্যার হাইপারটেনশন থেকে স্যার কিছু স্পেসিফিক ডিজিজ হতে পারে, যেমন টার্গেট অর্গান আছে স্যার টার্গেট অর্গান আছে, যেমন ব্রেইনে স্যার স্ট্রোক হতে পারে, তারপরে স্যার আইতে স্যার আইয়ের যে রেটিনাল আর্টারি আছে এটা স্যার ব্রাস্ট করতে পারে, তখন ব্লাইন্ডনেস হতে পারে। তারপরে স্যার আমাদের হার্টে প্রবলেম হতে পারে, ব্লাড ভেসেলে প্রবলেম হতে পারে, আর কিডনিতে প্রবলেম হতে পারে। ভেরি গুড, এটাই চাচ্ছিলাম। তো যদিও পেশেন্ট হাইপারটেনশনের কিন্তু মেনি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, তাদের কোনো সিম্পটম নাই এই রিলেটেড, তারা আসে অন্য প্রবলেম নিয়ে, তারা ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়ে যায় যে তার হাইপারটেনশন আছে, এরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইভাবে ডায়াগনোসিস হয়। তো এই জন্য পেশেন্ট বলতে পারে এরকম কেন, আমি ওষুধ খাওয়ার মতো কোনো সমস্যা নাই। তো এটার আনসার হচ্ছে হাইপারটেনশনের যদিও এখন সিম্পটম নাই, কারো কারো ক্ষেত্রে যদি এরকম হয়েও থাকে, কিন্তু হাইপারটেনশন যদি আনট্রিটেড থাকে, আনকন্ট্রোলড থাকে, তাহলে দেয়ার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ মেনি কমপ্লিকেশনস। So to avoid the development of those complications, hypertension, that is BP, should be controlled. Raised BP should be reduced to normal range.
বিপি কমে নরমালে আনতে হবে, হাইপারটেনশন কন্ট্রোলে আনতে হবে, ওই কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার জন্য, অ্যাভয়েড করার জন্য। হোয়াট মে বি দ্য কমপ্লিকেশনস? হাইপারটেনশনের যেসব কমপ্লিকেশন হয় এগুলোকে বলা হয় টার্গেট অর্গান ড্যামেজ। টার্গেট অর্গান ড্যামেজ আমরা এবার দেখি, ব্রেন, হার্ট, কিডনি, রেটিনা, এই কয়েক জায়গায় কমপ্লিকেশন হয় কমনলি। ব্রেনে স্ট্রোক হয়ে যেতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে, এগুলো হতে পারে ব্রেনে। করোনারি আর্টারি ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, এমআই, ইভেন হার্ট ফেলিউর, এগুলো হতে পারে হার্টে। কিডনিতে হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, অ্যাকুট রেনাল ফেলিউর, ক্রনিক রেনাল ফেলিউর, এগুলো হয়ে যেতে পারে। আর রেটিনাতে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়ে রেটিনা ড্যামেজ হয়ে ব্লাইন্ডনেস হতে পারে। তাহলে কত সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে ইফ বিপি ইজ নট কন্ট্রোলড। হাইপারটেনশন থেকে গেলে এইসব কমপ্লিকেশন হতে পারে। এই জন্য যদিও অ্যাসিমটোমেটিক থাকে পেশেন্ট, বাট বিপি শুড বি raised, BP should be controlled. BP should be reduced to normal range to avoid or to prevent this complication of hypertension, to prevent this target organ damages. Okay. আচ্ছা, এবারে আমরা আসি BP threshold BP. Another term is target BP. Threshold BP আর target BP. Threshold BP মানে, আচ্ছা তোমরা রেনাল থ্রেশহোল্ড পড়ে এসছো না? রেনাল থ্রেশহোল্ড বলো দেখি, আইডিয়া দাও দেখি আমাকে একটু, হোয়াট ইজ রেনাল থ্রেশহোল্ড? মনে আছে? সর্বোচ্চ কতটুকু পরিমাণ স্যার করতে পারবে রেনাল এক্সক্রিশন? সর্বোচ্চ কত এক্সক্রিশন করতে পারবে, এটাকে রেনাল থ্রেশহোল্ড। যেমন রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ, স্যার একটা নির্দিষ্ট মানে মাত্রার আগে স্যার কিছুই পাস হবে না স্যার, এরকম স্যার একটা কিছু। রেনাল থ্রেশহোল্ড হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের জন্য, যেমন গ্লুকোজের জন্য যদি হয়, তো কতটুকু পর্যন্ত ব্লাড গ্লুকোজ লেভেল থাকলে এই পর্যন্ত ইউরিনে গ্লুকোজ পাস করবে না, এবং ওই লেভেল ক্রস করে গেলে ইউরিনে গ্লুকোজ চলে আসবে। দিস ইজ রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ। গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড কত? 370। 180 স্যার। এত তাড়াতাড়ি ফিজিওলজি ভুলে গেলে কেমনে চলবে? 180 স্যার। আমার তো যতটুকু 180 মিলিগ্রাম, 180 দ্যাট ইজ 10 মিলিমোল। ঠিক আছে, 180 মিলিগ্রাম পার ডিএল আর 10 মিলিমোল পার ডিএল। তার মানে হলো 180 পর্যন্ত যতক্ষণ ব্লাড গ্লুকোজ লেভেল আছে ততক্ষণ পর্যন্ত ইউরিনে গ্লুকোজ আসবে না, গ্লাইকোসিরিয়া হবে না। তো 180 ক্রস করে গেলে ইউরিনে গ্লুকোজ আসা শুরু হবে। দিস ইজ, তাহলে 180 মিলিগ্রাম পার ডিএল, এটাই হচ্ছে গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড। তো আমরা এখানে বিপির ক্ষেত্রে বলতেছি থ্রেশহোল্ড বিপি মানে কত রিডিং মানে কত সিস্টোলিক বাই ডায়াস্টোলিক, কত মিলিমিটার মার্কারি পর্যন্ত হলে আমাদের কিছু করা লাগবে না, আর যেটা এক্সিড করে গেলে আমাদের ইন্টারফেয়ার করতে হবে। দিস ইজ থ্রেশহোল্ড বিপি। তো আমরা এখানে দেখি, যখন আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন নাই, অ্যাসোসিয়েটেড কোনো ইলনেস ডিজিজ নাই, প্যাথোলজি নাই, সেই ক্ষেত্রে বলা হচ্ছে 160/100 মিলিমিটার মার্কারি। এই পর্যন্ত, এর নিচে পর্যন্ত আমাদের ইউজুয়ালি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার দরকার নেই। তবে 160/100 যদি মিলিমিটার মার্কারি হয়ে যায় বা এটা ক্রস করে যায়, তখন আমাদের ইন্টারফেয়ার করতে হবে। তাহলে এটা হলো নর্মালি থ্রেশহোল্ড বিপি। তবে যদি কমপ্লিকেশন থাকে, এই যে দেখো 140/159/90 to 99 মিলিমিটার মার্কারি রেঞ্জ অফ বিপি, এই রেঞ্জে কিন্তু সাথে টার্গেট অর্গান ড্যামেজ আছে, এনি টার্গেট অর্গান ড্যামেজ, তখন আবার এই লেভেলে ইন্টারফেয়ার করতে হবে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হবে। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বিপি 140/90 এই রেঞ্জে এতটুকু যদি থাকে তাতেই ইন্টারফেয়ার করতে হবে, তার মানে ড্রাগ দিতে হবে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে, তাহলে এইটা তো আমরা দেখতেছি স্টেজ 2 or গ্রেড 2 শুরু। স্টেজ 1 তো হচ্ছে গ্রেড 1 তো হচ্ছে এই রেঞ্জ। তাহলে এই রেঞ্জে যদি নরমালি থাকে, কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, ডায়াবেটিস না থাকে,
তাহলে এই রেঞ্জের বিপি কি আমরা এই রেঞ্জেই রাখবো? তাহলে এটা কি কমানোর দরকার নাই? আছে স্যার দরকার। তাহলে এটা কি দিয়ে কমাবো? আমরা তো বললাম যে ড্রাগ দিয়ে যে আমরা ইন্টারভেনশন করব, লাইফস্টাইল ভেরি মডিফিকেশন। গুড। তার মানে হলো গ্রেড 1 এ যেটা বলা হয় গ্রেড 1 হাইপারটেনশন আর স্টেজ 1 হাইপারটেনশন, এটা আসলে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি দিয়ে কন্ট্রোল করার কথা। এটাই রিকমেন্ডেশন। যে এই রেঞ্জে যদি থাকে আদার কোনো কমপ্লিকেশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোনো টার্গেট অর্গান ড্যামেজ কিচ্ছু নাই, শুধু বিপিটা এই রেঞ্জে, স্টেজ 1 বা গ্রেড 1 রেঞ্জে, তাহলে রিকমেন্ডেশন হলো যে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি কন্ট্রোল, physical exercise, obesity correction, weight reduction, stress relief, এইসব এক্সেস ফ্রুটস ভেজিটেবলস এগুলো খাওয়া, ফ্যাট করা, অ্যাভয়েড করা, এগুলো হচ্ছে এটার ট্রিটমেন্ট, স্টেজ 1 আর গ্রেড 1 এর ট্রিটমেন্ট। আর যখন জাস্ট গ্রেড 2 আর স্টেজ 2 জাস্ট এর বিগিনিং এ আছে 160/100, তো ওই বিগিনিং এ চলে গেলেই বা এর উপরে গেলে তো কথাই নেই, তখন আমাদের চিন্তা করবো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ স্টার্ট করতে হতে পারে। আর এই রেঞ্জে আছে, সাথে আবার টার্গেট অর্গান ড্যামেজ আছে, রেঞ্জটা গ্রেড 1 এ কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ আছে, তাহলে তখনই ড্রাগের চিন্তা করতে হবে। আর ডায়াবেটিস থাকলে একদম 140/90 জাস্ট এতটুকু আছে, এই রেঞ্জেই ড্রাগ স্টার্ট করার চিন্তা করতে হবে। তাহলে থ্রেশহোল্ড বিপি ফর ইন্টারভেনশন। এবারে হলো টার্গেট বিপি। আমরা যে ক্ষেত্রে বিপি কমানো দরকার, কমানোর জন্য লাইফস্টাইল মডিফিকেশন যেখানে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রযোজ্য সেটা আমরা ইউজ করব, তবে আমাদের টার্গেট বিপি কেমন থাকবে? আমরা কি বিপি কমাইতে কমাইতে একেবারে জিরো করে দেব? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, চিঠি না দেখিনি তো, কি ধরনের? জি 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 আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকেও তো আছি, তো আজকেও যদি কোনো কথা বলার সুযোগ থাকে বলা। আপনি ব্যস্ত আছেন স্যার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা বলছি টার্গেট বিপি, তো আমরা যে ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রযোজ্য দেব, দিয়ে আমাদের টার্গেটটা কি থাকবে? সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা আমাদের টার্গেট থাকবে যে আমরা 140 এর নিচে নাও, বিলো 140 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বিলো 85 মিলিমিটার মার্কারি, এটা হলো ইউজুয়াল টার্গেট বিপি মনে করা হয়। তবে যদি কারো ডায়াবেটিস থাকে, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, আগে ইসকেমিক হার্ট ডিজিজ আছে আগে থেকে, অ্যাকিউট এমআই আছে, ডিসলিপিডেমিয়া আছে, এই ধরনের আদার অ্যাসোসিয়েটেড কন্ডিশনস আর কমপ্লিকেশনস আর ডিজিজ যদি থাকে, তো সেই ক্ষেত্রে টার্গেট বিপি আরো নিচে। সেই ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার টার্গেট হচ্ছে লেস দেন 130 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 মিলিমিটার মার্কারি। তাহলে নরমালি টার্গেট হলো যেখানে আদার কোনো অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল কন্ডিশন, ডিজিজ, প্যাথোলজি নাই, কমপ্লিকেশন নাই, সেই ক্ষেত্রে সিস্টোলিক লেস দেন 140, ডায়াস্টোলিক লেস দেন 85। আর যদি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস আর কন্ডিশনস আর ডিজিজেস থাকে, সেই ক্ষেত্রে সিস্টোলিক বিপি লেস দেন 130, ডায়াস্টোলিক লেস দেন 80 মিলিমিটার মার্কারি। দিস ইজ টার্গেট বিপি।
এবারে আমরা একটা at a glance একটা ট্রিটমেন্ট আউটলাইন অফ হাইপারটেনশন দেখাই। ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন হয়ে গেলে আমরা কিভাবে কি ট্রিটমেন্ট করব? আমরা বলেই ফেলেছি যে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, দ্যাট ইজ লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ। তো গ্রেড 1 আর স্টেজ 1 এর ট্রিটমেন্ট আসলে অনলি এটাই, নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, দ্যাট ইজ লাইফস্টাইল চেঞ্জ আর মডিফিকেশন। আর যখন স্টেজ 1 আর গ্রেড 1 ক্রস করে স্টেজ 2 তে বা গ্রেড 2-3 এই রেঞ্জে চলে যাবে বিপি, তখন এটা তো থাকবেই নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, সাথে অ্যাড হবে ফার্মাকোলজিক্যাল থেরাপি, দ্যাট ইজ ইউজ অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অর ড্রাগস। ড্রাগ অর ড্রাগস এই জন্য বলছি, সিঙ্গলি যদি বিপি কন্ট্রোল করা সম্ভব হয় সিঙ্গেল ড্রাগ দিয়ে তাহলে সেটাই এনাফ। যদি সিঙ্গেল ড্রাগ ইন অ্যাডিকুয়েট ডোজ যদি বিপি কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে there is scope of use of combination of different antihypertensive drugs, একটা দিয়ে না হলে দুটা, দুটা দিয়ে না হলে তিনটা, তিনটা দিয়ে না হলে চারটা, এই ধরনের স্টেপ বাই স্টেপ antihypertensive drug কম্বিনেশনের সুযোগ আছে, এটা রিকমেন্ডেড। এবারে চয়েস অফ antihypertensive drugs in special clinical situations। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ চয়েস করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়, বিশেষ করে যে পেশেন্টের জন্য অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হবে তার আদার কোনো ফ্যাক্টর, আদার কোনো ডিজিজ, আদার কোনো প্রবলেম আছে কিনা এগুলো সব যাচাই করে অ্যাসেস করে তারপরে চুজ করতে হয় কার জন্য কোনটা সুইটেবল হবে। যেমন হাইপারটেনশন ইন এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে থায়াজাইড এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই দুটাকে মনে করা হয় প্রেফার্ড অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। থায়াজাইড ডায়ুরেটিক and calcium channel blocker. Isolated systolic hypertension কারো ক্ষেত্রে এরকম হতে পারে শুধু সিস্টোলিক বিপিটা বেশি, তো তার জন্য ইফেক্টিভ ড্রাগ হিসেবে যেটা প্রেফার করা হয় থায়াজাইড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের জন্য থায়াজাইড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। হাইপারটেনশন ইন ডায়াবেটিস মেলাইটাস, আমরা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে জানি যে অনেক কমপ্লিকেশন হতে পারে, শর্ট টার্ম কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তাহলে আসতেছি স্যার। প্রিন্সিপাল স্যারের রুমে কোথায়? হাসপাতালে। ওনার রুম কোথায়, কয়তলায় আমি জানি না। আচ্ছা মানে পেডিয়াট্রিক্স ওয়ার্ডের আশপাশেই তো হবে, ঠিক আছে স্যার। এই ক্লাস নিচ্ছি তো, আমি 12টার পরে আসি আর কি, এই তো 10-12 মিনিট, ঠিক আছে। তো ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টদের অনেক কমপ্লিকেশনের রিস্ক থাকে, মাইক্রোভাস্কুলার এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস বলা হয়। তো এই জন্য আর হাইপারটেনশন থাকলে কমপ্লিকেশনের চান্স আরো বেড়ে যায়। এই জন্য আমরা দেখালাম যে ডায়াবেটিস থাকলে টার্গেট বিপিটাও কিন্তু আরো কম, আরো বেশি কমায় রাখতে হয় ট্রিটমেন্ট করে। তো এই জন্য এক্ষেত্রে আমরা বললাম যে একটু আগে ডায়াবেটিস থাকলে আমাদের টার্গেট বিপি হচ্ছে সিস্টোলিক 130 চেন কম আর ডায়াস্টোলিক 80 এর চাইতে কম। তো যদি আমরা এদিকে ডায়াবেটিসও কন্ট্রোল করি আর হাইপারটেনশন কন্ট্রোল করি তাহলে ওই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের চান্স কমে যায়। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ এন্ড প্রেফার্ড ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর এন্ড এআরবি। তাহলে চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট, আনসার ইজ এসি ইনহিবিটর, এআরবি। আচ্ছা এবার আমি কিছু চয়েসের স্কোপ দেখাবো, সেটা তোমাদের কাছে একটু আনসার চাই। হ্যাঁ বলো দেখি, তোমার আমরা ডিসকাস কিন্তু করে ফেলেছি বিভিন্ন সময় অনেকবার। হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা অর সিওপিডি,
বলো দেখি এক্ষেত্রে কোনটা কোনটা দেয়া যাবে না, দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, আর কোনটা কোনটা দেয়া যেতে পারে? স্যার নন সিলেক্টিভ বিটা ব্লকার। ভেরি গুড। আর কোনটা? ঠিক আছে, এটাই কন্ট্রাইন্ডিকেশন। তবে আরেকটা ড্রাগ কন্ট্রাইন্ডিকেশন ডাইরেক্ট বলা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে হিসেবে এটা, যেমন হলো এসি ইনহিবিটর। আমরা বলছি না এসি ইনহিবিটর দিলে কারো কারো ক্ষেত্রে একটা অ্যাডভার্স ইফেক্ট হয়, আমরা বলছি না যে ড্রাই কফ। হ্যাঁ, তো যেহেতু ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি এর একটা সিম্পটম হচ্ছে কফ, তো এই জন্য যদি অ্যাজমা সিওপিডির পেশেন্ট হয়, এই অ্যাজমা সিওপিডি তো ক্রনিক ডিজিজ, বারে কমে ভালো থাকে, আবার অনেক সময় এটা হয়। তাদের ক্ষেত্রে যদি এসি ইনহিবিটর দেওয়া হয়, তাহলে কফ হয়ে গেলে এই কফটা কি এসি ইনহিবিটরের জন্য হচ্ছে না অ্যাজমা সিওপিডির সিম্পটম, এটা তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য সেই ক্ষেত্রে বেটার টু অ্যাভয়েড, সরাসরি কন্ট্রাইন্ডিকেশন বলা হয় না, তা বেটার টু অ্যাভয়েড, যাতে মানে আমাদের কনফিউশন অ্যারাইজ না করে। তো এখন সেফলি দেওয়া যেতে পারে কোন কোন ড্রাগ ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে? অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কোনটা দেওয়া যেতে পারে? স্যার অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকারস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেতে পারে, ডায়োরেটিক্স, যেতে পারে, ডায়োরেটিক্স দেওয়া। ভেরি গুড। তাহলে একদম কন্ট্রাইন্ডিকেটেড বলা হচ্ছে বিটা ব্লকার, আর এসি ইনহিবিটরটা হলো বেটার টু অ্যাভয়েড এই কারণে, আর বাকিগুলো সেফলি ইউজ করা যেতে পারে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োরেটিক এন্ড এআরবি। হাইপারটেনশন উইথ ইসকেমিক হার্ট ডিজিজ, এই ক্ষেত্রে কোনটা কোনটা দেওয়া যেতে পারে? তো এখানে আসলে চিন্তা করতে হবে যে এমন ড্রাগ গুলো আমরা দেব যেটা হাইপারটেনশনের জন্য কাজ করবে, আবার ইসকেমিক হার্ট ডিজিজের জন্য কাজ করবে। স্যার এই ইনহিবিটর, এসি ইনহিবিটর এখনো ইসকেমিক হার্ট ডিজিজের ড্রাগ পড়ানো হয়নি, কাজে এখন হয়তো অতটা বুঝতে পারবে না, তবে আমি বলে দিচ্ছি এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ যেগুলো আছে, যেমন এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োরেটিক্স, বিটা ব্লকার, আলফা ব্লকার, আমরা এক স্লাইডে তো এই কয়েকটাই দেখিয়েছি। এর মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড বিটা ব্লকার এই দুইটা গ্রুপ কিন্তু অ্যান্টি অ্যানজিনাল ড্রাগস এর লিস্টেও আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড বিটা ব্লকার। তাহলে কারো হাইপারটেনশন আছে, আবার অ্যানজিনা বা ইসকেমিক হার্ট ডিজিজও আছে, তাহলে যদি এই দুইটা গ্রুপ চয়েস করা হয়, বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাহলে এক ডিলে দুই পাখি মারা হয়ে গেল, এটা হাইপারটেনশনের ট্রিটমেন্ট হয়ে গেল, ইসকেমিক হার্ট ডিজিজেরও ট্রিটমেন্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রেফার্ড ড্রাগ হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড বিটা ব্লকার, হাইপারটেনশন প্লাস অ্যানজিনা আর ইসকেমিক হার্ট ডিজিজ যাদের আছে। হাইপারটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া আর হার্ট ব্লক, বলো এখানে কোনটা দেওয়া যাবে না কোনটা দেওয়া যাবে? স্যার বিটা ব্লকার দেওয়া যাবে না, বিটা ব্লকার ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ সে নিজেই ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক করে। হ্যাঁ, আর কোনটা? রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো মনে আছে, ভেরাপামিল, ডিলটিয়াজিম, এরা নিজেরাই ব্র্যাডিকার্ডিয়া করে, অ্যারিথমিয়া করে, তাহলে এগুলো দেওয়া যাবে না। তাহলে দেওয়া যাবে কোনটা কোনটা? এসি ইনহিবিটর দেওয়া যাবে, এআরবি দেওয়া যাবে, ডায়োরেটিক্স দেওয়া যাবে। ওকে, আচ্ছা, এবারে হাইপারটেনশন উইথ ক্রনিক হার্ট ফেলিওর, এখানে কোনটা কোনটা দেওয়া যাবে না কোনটা কোনটা দেওয়া যাবে? এখানে তোমাদের অবশ্য হার্ট ফেলিওরের ড্রাগ এখনো পড়ানো হয় নাই, পড়ালে এটা আরো ক্লিয়ার হয়তো, তোমাদের বুঝতে সুবিধা হয়তো। আমি বলে দিচ্ছি, এই আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে যেগুলো পড়ছি তার মধ্যে কিন্তু অনেক ড্রাগই আছে যে ড্রাগস দ্যাট আর অলসো ইউজড ইন ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর। তার মধ্যে এসি ইনহিবিটর, এআরবি, ডায়োরেটিক্স, ঠিক আছে? তাহলে ডায়োরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি এন্ড এ ফিউ বিটা ব্লকার, ফিউ, সেটা আমি তোমাদের অটোনমিকের ক্লাসে দেখিয়েছি। কোনটা কোনটা? বিসোপ্রোলাল, মেটোপ্রোলাল, এটেনল আছে, হেটিনল না, বিসোপ্রোলাল, মেটোপ্রোলাল এন্ড হচ্ছে কার্বিডোলল, নেভিবোলল, বিসোপ্রোলাল, মেটোপ্রোলাল, নেভিবোলল, এইসব ড্রাগ, এই কয়েকটা বিটা ব্লকার হার্ট ফেলিওর ট্রিটমেন্টে দেওয়া যায়। বাকিগুলো কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, অন্য বিটা ব্লকার গুলো দেওয়া যাবে না। তাহলে দেওয়া যাবে হার্ট ফেলিওর উইথ হাইপারটেনশন, এক্ষেত্রে ডায়োরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, এই তিনটে একটা নেই। আর বিটা ব্লকার বলতে হবে এ ফিউ বিটা ব্লকার, কোনটা কোনটা এই যে বলে দিলাম, বিসোপ্রোলাল, মেটোপ্রোলাল, নেভিবোলল। হাইপারটেনশন উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এখানে কোনটা দেওয়া যাবে না?
বিটা ব্লকার দেওয়া যাবে না। বিটা ব্লকার দিলে যে বিটা 2 ব্লক হয়ে গেলে আনঅপোজড আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে আরো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডিটোরিয়েট করবে। হাইপারটেনশন উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ক্ষেত্রে তাহলে বিটা ব্লকার দেওয়া যাবে না। দেওয়া যাবে কোনটা কোনটা, বাকিগুলো মোটামুটি দেওয়া যায়। আলফা ব্লকার দিলে এটা তো ইউজ, এটা ইম্পর্টেন্ট ইউজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আলফা ব্লকার, এছাড়া এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো দেওয়া যেতে পারে। হাইপারটেনশন উইথ সিকেডি, তো সিকেডির ক্ষেত্রে আসলে যে এমন ড্রাগ দিতে হবে যে ড্রাগটার নন রেনাল এক্সক্রিশন হয়। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে এই রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল, ডিলটিয়াজিম, এগুলো এর মধ্যে ডিলটিয়াজিমটা বিশেষ করে এটা নন রেনাল এক্সক্রিশন, কিডনি দিয়ে এক্সক্রিট হয় না। যেহেতু সিকেডিতে কিডনি ফাংশন ইম্পেয়ার্ড, তো কাজে এমন ড্রাগ যদি দেওয়া হয় যেটা কিডনি দিয়ে এক্সক্রিট করে, তো ওটা এক্সক্রিট তো হইতে পারবে না, তখন বডিতে অ্যাকুমুলেশন করবে, টক্সিসিটি হবে। আর যেটা নন রেনাল এক্সক্রিশন, কিডনি ছাড়া অন্য রুটে যায়, তো এটা দিতে কোনো সমস্যা নেই। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ডিলটিয়াজিম। তাহলে হাইপারটেনশন উইথ সিকেডিতে ডিলটিয়াজিম দেওয়া যেতে পারে, নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যেতে পারে। হাইপারটেনশন উইথ থাইরোটক্সিকোসিস বিটা ব্লকার দেওয়া যাবে, বিটা ব্লকার দেওয়া যাবে, যেহেতু থাইরোটক্সিকোসিসে প্যালপিটেশন হয়, ট্রেমর হয়, এই ক্ষেত্রে বিটা ব্লকার দেওয়া হয়। তো হাইপারটেনশন, বিটা ব্লকার আবার হাইপারটেনশনেও ইফেক্টিভ, তো এই বিটা ব্লকার দিলে এক ঢিলে দুই পাখি হয়ে গেল, দুই ক্ষেত্রে সে কভার দেবে। হাইপারটেনশন উইথ অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্যার নন সিলেক্টিভ বিটা ব্লকার, এই ক্ষেত্রে নন সিলেক্টিভ, ভেরি গুড, নন সিলেক্টিভ বিটা ব্লকার, মানে যে বিটা ব্লকারের সিএনএস ইফেক্ট আছে সেইটা লাগবে। তো সিএনএস ইফেক্ট আছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। হাইপারটেনশন উইথ প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, এক্ষেত্রেও তাই বিটা ব্লকার। হাইপারটেনশন উইথ ডিসলিপিডেমিয়া, এই ক্ষেত্রে কোনটা দেওয়া যাবে না, কোনটা দেওয়া যাবে? এখানে চিন্তা করো যে কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়ে ডিসলিপিডেমিয়া হয় কি না, সেটা বাদ দিতে হবে। থায়াজাইড, ভেরি গুড, থায়াজাইড দিয়ে হাইপারলিপিডেমিয়া হয়, তাহলে থায়াজাইড বেটার টু অ্যাভয়েড যদি ডিসলিপিডেমিয়া থাকে। আর আরো একটা ড্রাগ তোমাদের হয়তো ওইভাবে বলা হয় নাই, আরো একটা গ্রুপের ড্রাগেও ডিসলিপিডেমিয়া হয়, সেটা হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকারও ডিসলিপিডেমিয়া করে, এই জন্য থায়াজাইড আর বিটা ব্লকার এই দুটো বাদ দিয়ে বাকিগুলো দেওয়া যাবে। এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো লিপিড মেটাবলিজম কোনো হ্যাম্পার করে না, দেওয়া যাবে। হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কোনটা দেওয়া যাবে? ওই আগে অনেকবারই বলা হচ্ছে মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, মিথাইল ডোপা বহুকাল থেকে সেফ ড্রাগ ইন প্রেগন্যান্সি হিসেবে হাইপারটেনশনের ট্রিটমেন্টে ইউজ হচ্ছে। এছাড়া নিফিডিপিন, এটা অনেক আগে থেকে ইউজ হয়, এই কয়েক বছর আগে থেকে এই লিস্টে যোগ হয়েছে ল্যাবেটালল। এখন কিন্তু আস্তে আস্তে সবাই ল্যাবেটাললের দিকে ঝুঁকছে, এখন ল্যাবেটালল এই হাইপারটেনশন ইন প্রেগন্যান্সিতে এখন এটাই বেশি চুজ করা হচ্ছে, ল্যাবেটালল। এছাড়া একটা আলফা ব্লকার ডক্সাজোসিন, যেমন প্রাজোসিন, টেরাজোসিন এর পাশেই ডক্সাজোসিন কিন্তু ছিল, এই ডক্সাজোসিনটাও ইদানিং প্রেগন্যান্সিতে সেফ বলা হচ্ছে। এখন ইমার্জেন্সি যদি হয়, ওই যে বললাম একলামশিয়া, সেক্ষেত্রে তো আইভি রুটে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিতে হয়, তার মধ্যে এই ল্যাবেটালল, হাইড্রোলাজিন এগুলো ইউজ হয়। স্যার ওই যে স্যার ডক্সাজোসিন তো আলফা 1 ব্লকার, স্যার আলফা 1 ব্লকারে তো স্যার এটা খুব বেশি ইফেক্ট হয়, পোটেন্ট, তো স্যার হঠাৎ করে যদি ব্লাড প্রেশার কমে যায় তখন ফিটালের সমস্যা হবে না? সেটা দেওয়ার তো ইয়ে আছে না, কিভাবে দিতে হবে, এগুলো তো দিতে হয় আইভি ইনফিউশনে। এই যে প্যারেন্টারালি যখন দেওয়া হয়, এটা অবশ্য প্যারেন্টারালি না, ওরালি দেওয়া হয়। আলফা ব্লকার দিলে ওই যে নর্মালি তো মিথাইল ডোপা, নিফিডিপিন, ল্যাবেটালল, ডক্সাজোসিন যাই বলো, আলফা ব্লকার বলো, এগুলো দেওয়ার সিস্টেম আছে। তো যেহেতু পোস্টুরাল হাইপোটেনশনের চান্স থাকে, একটা নিয়ম আছে না যে হাফ ডোজ দিতে হবে এবং বেড টাইমে দিতে হবে, এটা দিয়ে স্টার্ট করতে হবে, এটা অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, তাহলে মিথাইল ডোপা, নিফিডিপিন, ল্যাবেটালল, ডক্সাজোসিন এগুলো হচ্ছে ওরাল। হাইড্রোলাজিনও ওরাল আমাদের দেশে মনে হয় নাই, অন্য দেশে ওরাল আছে হাইড্রোলাজিনও। আর আইভি রুটে দেওয়ার জন্য ল্যাবেটালল, হাইড্রোলাজিন, ইমার্জেন্সি রিডাকশন অফ বিপির জন্য। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে প্রেগন্যান্সিতে সেফ। আচ্ছা, এখন হাইপারটেনশন মানে বিপি অনেক বেড়ে গেলে যে সবসময় প্যারেন্টারাল ড্রাগ দিতে হবে তা কিন্তু না, কারণ প্যারেন্টারাল ড্রাগ দিলে তো আসলে যে
হাইপোটেনশনের চান্স থাকে, সেক্ষেত্রে আবার হিতে বিপরীত হতে পারে। এই জন্য যতক্ষণ সম্ভব আমাদের ট্রাই করতে হবে ওরাল ড্রাগ দিয়ে বিপি রিডাকশনের জন্য। আবার বিপি কিন্তু সাডেন রিডাকশন করা এটাও কিন্তু আমাদের কাম্য নয়। র্যাপিডলি যদি বিপি ফল করানো হয় তাহলে কিন্তু আবার উল্টা এই পারফিউশন, অর্গান পারফিউশন কমে গিয়ে এই প্রবলেম হতে পারে। যদি ব্রেনে পারফিউশন কমে যায় সাডেনলি, তাহলে সেরিব্রাল ইনফার্কশন হতে পারে, ব্লাইন্ডনেস হতে পারে, রেনাল ফাংশন ডিটেরিয়েট করতে পারে। হার্টে যদি পারফিউশন, করোনারি পারফিউশন সাডেনলি কমে যায় তাহলে ইভেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য একদম খুব র্যাপিড সুইফটলি বিপি রিডাকশন এটা কিন্তু আমাদের কাম্য নয়। গ্রাজুয়াল রিডাকশন এটাই হলো রিকমেন্ডেড। সেজন্য ইনিশিয়ালি ট্রাই করতে হবে, যদি একেবারে অর্গান থ্রেটনিং যদি রাইজ অফ বিপি না হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্রাজুয়াল রিডাকশন ওভার 24 আওয়ার্স এটাই হলো বলা হয়। আর যদি দেখা যায় যে অর্গান থ্রেটেনিং আছে, পেশেন্টের সাথে হার্ট ফেলিউর আছে, তারপরে এওটিক অ্যানিউরিজম এটা রাপচার হয়ে গেছে বা থ্রেটেন টু রাপচার, সেই ক্ষেত্রে আবার একদম র্যাপিড বিপি ফল করাইতে হবে ওই অর্গানকে সেভ করার জন্য। ফিওক্রোমোসাইট হাইপারটেনশন ইন ফিওক্রোমোসাইটম এটা আমরা বলে ফেলছি। ক্রনিক ইউজের জন্য হচ্ছে ফেনক্সিবেনজামিন, তবে যদি স্পেশালি যদি অপারেশনের সময় সাডেন বিপি অনেক রাইজ করে সেই ক্ষেত্রে ফেন্টোলামিন আইভি ইনফিউশন এটা দেওয়া হয়। তবে এটা বলেছি আগেও আবারও বলছি যে ফিওক্রোমোসাইটোমার কারণে যে হাইপারটেনশন এটা ট্রিটমেন্টে বিটা ব্লকার আগে কখনোই দেওয়া যাবে না, আগে আলফা ব্লকার দিতে হবে, এরপরে প্রয়োজন হলে যদি ট্যাকিকার্ডিয়া হয় বা যদি ফার্দার ড্রাগ এডিশন করার দরকার হয় সেক্ষেত্রে বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে। কিন্তু উইদাউট গিভিং আলফা ব্লকার ফার্স্ট, বিটা ব্লকার শুড নট বি গিভেন। ড্রাগস ফর হাইপারটেনসিভ ক্রাইসিস, কিছু ড্রাগ আছে ওই যে ইমার্জেন্সি কন্ডিশনে ইমার্জেন্সি রিডাকশন অফ বিপির জন্য ইউজ করা হয়। এর মধ্যে ওই যে মূলত ভ্যাসোডাইলেটর গুলো আছে আর আরেকটা ল্যাবেটালল আছে। দেখো ল্যাবেটালল এটা আইভি রুটে ইমার্জেন্সি রিডাকশনের জন্য হাইপারটেনসিভ ক্রাইসিস ইউজ করা যেতে পারে। এছাড়া হাইড্রোলাজিন, সোডিয়াম নাইট্রোফোসাইড, ডায়াজক্সাইড, মিনোক্সিডিল ভ্যাসোডাইলেটর গুলো ডাইরেক্ট ভ্যাসোডাইলেটর। তাহলে ল্যাবেটালল টপে লিখে বাকি ভ্যাসোডাইলেটর যে কয়টা বলা হয়েছে হাইড্রোলাজিন, সোডিয়াম নাইট্রোফোসাইড, ডায়াজক্সাইড, মিনোক্সিডিল, এইসব ড্রাগ হাইপারটেনসিভ ক্রাইসিসে ইউজ হয়। এছাড়া আদার ড্রাগ অকেশনালি ইউজ হাইপারটেনসিভ ক্রাইসিসের জন্য অনেক কিছু আছে, তো অনেক দেওয়ার আছে। ফেনোলডোপাম, স্মলল, ফেন্টোলামিন, জিটিএন, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, ফুসেমাইড, এগুলো দেওয়ার আছে। তবে এই পাঁচটাই হচ্ছে টপে, এগুলোর নাম মনে রাখলে রাখো, অনেক সময় কখনো কখনো ইউজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে আরো একটু ডিসকাশন ছিল, কিন্তু একটা মিটিং এর জন্য ডাকা হচ্ছে, তাহলে এখানে শেষ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।